একটু আদি জায়গায় যেতে ইচ্ছা করে যে ওই কথাটা চলে আসে। ত্রেতা যুগের পর থেকে মানুষের মধ্যে লোভ বড় প্রকট হয়ে ওঠে। হিংসা সংঘাতের পথেই মানুষকে এগিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। এখন দেবরাজ ইন্দ্রের অনুরোধে ব্রহ্মা ভরতমুনিকে ডেকে নাট্যশাস্ত্র রচনা করেন, যা শ্রবণ এবং দর্শনের মধ্যে বর্ণিত সময় নাটক। এটা পঞ্চমের নাটকে জায়গাটা আছে, উনি ওনার শিষ্যদের এই কথাটা বলেছিলেন, যার উদ্দেশ্য ছিল যে নাটকটা হবে মানুষকে সহনশীল করবার জন্য, মানুষকে মানবিক করবার জন্য, মানুষকে প্রকৃত মানব হওয়ার জন্য। আমাদের বিষয়বস্তু যে নাটকের মানুষ, মানে আমরা যারা নাটক করি আমরা নাটকের মানুষ যদি নাই জানিতে নাটক করবো কি করে? নাটকের মানুষ মানে নাট্যজন। নাটক করতে করতে জন, বিভিন্ন জন, বেহালা জন, নৈহাটি জন, হাওড়া জন, অনেক জন, জন থেকে জননেতা, আবার রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে আন্দোলনকারীকে গাড়ির তোলায় পেশা নাটকের জন। তা সত্যি কি আমরা নাটকের মানুষকে উঠতে পেরেছি? যদি আমরা নাটকের মানুষই না উঠতে পারি, তাহলে মানুষের জন্য নাটক করবো কি করে? আজকের এই বিষয়বস্তু, এরপর যদি আমি বলতে থাকি অনিমেষ বলবে, ওরে তুমি থামো, তুমি সঞ্চালক বিশ্লেষক নাও, যতই তুমি ভালো বলো, তোমার জন্য কোনো কিছু করার জন্য এক কাপ চা নেমে যাও, তোমার জন্য দিই। কারণ অন্যদের কাছে প্রায় 3000 আছে, একটা তুমি ঘরে বসিয়ে দেবো নিজের নাম, ঠিক আছে? আর বেশি দূর আগাবো না, আমি প্রথমেই বলবো আজকের বিষয়বস্তুর উপরে অমিত নন্দীকে তার বক্তব্য পেশ করা আছে। তুই ওখানে বসে। নমস্কার শ্রদ্ধেয় রঞ্জন দা এবং অভিনেত্রী যিনি আছেন, আর আমাদের গলায় ব্যথা আছে আসতেই করছি। সুনীলনগরের প্রচুর নাট্যকর্মী আমার অনেক দিনের পুরনো বন্ধু, কিশোর বয়সে গৌরদা আছেন, জয়ন্ত আছেন, সবাই অনেক অনেক পুরনো পরিচিত বন্ধু আছে। খুব ভালো মঞ্চেই আমাদের কাজ, খুব ভালো বক্স আমি বলেছে। আজকে বিষয় নাটকের মানুষ, মানুষের নাটক। এখন নাটকের মানুষ বলতে উদ্যোক্তারা যা মনে করেছে সেটা তাদের বিষয়। আমি আমার মতো করে যেটুকু বুঝেছি, আমরা যারা একটা নাটক তৈরিতে নিয়োজিত থাকি, বেসিক্যালি তাদেরকে নাটকের মানুষ। আর মানুষের নাটক তারাই তৈরি করে, সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের বঞ্চনা, তাদের শোষণের কথা, সমাজের ক্লান্তি, ক্লেদ, তার রূপ তুলে ধরা, এটাই মানুষের নাটক। এখন কথা হচ্ছে মানুষের নাটকের মধ্যে সবাই আছে, তাতে নাটকের মানুষরাও আছে, কিন্তু নাটকের মানুষের মধ্যে কিন্তু সবাই নেই। নাটকের মানুষ সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে। আমি আপনাদের একটা গল্প দিয়ে শুরু করি। 1933 সাল জার্মানিতে 1933 সালে একটা বড় ঘটনা। এক ভদ্রলোক ক্ষমতায় এলেন, অনেক পথ, অনেক ফন্দি ফিকির করে। ভদ্রলোকের নাম অনেকে জানেন, অ্যাডলফ হিটলার। তার আগে ওয়েমার রিপাবলিক কাজ করছিল জার্মানিতে। সোশ্যালিস্টরা তখন বিরাট শক্তিশালী। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী প্রথম একটা যুদ্ধ দেখল, যা সবাইকে আহত করলো, নিহত করলো। স্বাভাবিকভাবে সেই যুদ্ধের বিরুদ্ধে মানুষের মনে এত ক্রোধ জন্মাল। যারা যুদ্ধ বাঁধিয়েছেন তারা, যারা সেই যুদ্ধে অনিচ্ছা সত্ত্বে জড়িয়েছেন তারা, সবাই একসাথে যুদ্ধ বিরোধী ভূমিকা নিতে শুরু করল। ফল কি হল? ফল হলো দেশে দেশে সোশ্যালিস্ট, কমিউনিস্ট এই শক্তিগুলোর বৃদ্ধি হতে থাকে। তারপরে গ্রেট ডিপ্রেশনের আমেরিকার মহামন্দা, আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে দামামা বাজল। জার্মানিতে একজন লোক এলেন, নতুন নেতা। তিনি বললেন, যা কিছু হয়েছে এর প্রতিশোধ আমাদের নিতে হবে। ভার্সাই সন্ধিতে জার্মানিকে অপদস্থ করা হয়েছে। ক্ষমতায় এলেন।
ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি, পৃথিবীর সব থেকে কুখ্যাত একটা দল, যার ছোট্ট ফর্মটা আমরা জানি নাজি। এখন তারা এসে প্রথম কোন কাজটা করবে, এই ইতিহাসটা আমাদের জানা দরকার। অনেকে বলেন ওরা তো রাস্তায় কমিউনিস্টদের মেরেছে, সোশ্যালিস্টদের মেরেছে। তার থেকেও ভয়ঙ্কর একটা কাজ করে ওরা একটা নতুন দপ্তর তৈরি করে, চেম্বার অফ প্রোপাগান্ডা নাট। ভাবতে পারছেন? সংস্কৃতি নিয়ে প্রথম তারা বুঝলো যে আসলে ধাক্কাটা কোথায় মারতে হবে। মাথায় কাকে বসানো? অন্যতম কুখ্যাত মিথ্যাবাদী এক মানুষ, যিনি মিথ্যাটাকে প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে গেছিলেন, গোয়েবলস। হিটলার বললেন যে প্রথম কাজ হচ্ছে ডিটোরিয়েটিভ আর্ট থেকে চিহ্নিত করা। কে ঠিক করবে ডিটোরিয়েটিভ আর্ট? কোন সংস্কৃতি, কোন নাটক জার্মান সংস্কৃতিকে বিপন্ন করছে? দেখা গেল যা কিছু আধুনিক এবং যে নাটকের সঙ্গে ইহুদিরা যুক্ত, যে নাটক ইহুদিরা লিখেছে, যে নাটকের ইহুদি পরিচালক, এমনকি জার্মানদের তৈরি করা নাটক যা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে, যা মানুষকে অন্য স্বপ্ন দেখাচ্ছে, সবাইকে একসঙ্গে ডিজেনারেটিভ আর্ট আঁকা। তাহলে করবোটা কি? ওরাই রাস্তা বলে দিল, বলো আরেকটা নতুন পথ আছে তো শিল্পের, এরিয়ান কালচার, যাতে দেশ জাতি, জার্মান মহিলাদের মহিয়স করে দেখানো, তারা যাতে 12টা 14টা করে বাচ্চা ক্যারি করতে পারে, প্রসব করতে পারে, সেইভাবে দেখানো। আমরা এসব শুনতে শুনতে একটু হাসছি, ভাবছি এই তো রাজনীতির লোকেরা করে। কিন্তু শুনলে অবাক হবে, 1800 জার্মান শিল্পী, নাট্যকার, পরিচালক লাইন দিয়ে দিয়ে নাজিদের কাছে খাতা না গোটেন ডাট বলে একটা ইনস্টিটিউশন তৈরি বললো, এইখানে যারা যারা প্যানেলে থাকবে তারাই হচ্ছে সরকারি সাহায্য পাবে। ছবিটা মেলান আস্তে আস্তে, আমি কেন গল্পটা শুরু করেছি। এই লিস্টে যারা আছে তারা আমার অনুদান পাবে, এই লিস্টে যারা আছে তারাই বার্লিন অপেরা, মিউনিখের থিয়েটার হলটা পাবে, এই লিস্টে যারা আছে তাদের দল বাঁচানোর জন্য রাষ্ট্র সহযোগিতা করবে, টাকা দেবে। ওয়েমার হেন্সবার্গ, বিখ্যাত শিল্পী, বিখ্যাত বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক, অটো হান, সমস্ত সংস্কৃতি থিয়েটার জগৎকে কবজা করে। আর মানুষের প্রতিবাদের মুখটা ওরা বুঝেছিলেন যে এরা সিনেমাতে ওরা অতটা কিছু করতে চায়, কিন্তু মঞ্চ, ওয়ার, ব্যান্ড এগুলো তাহলে নাটকের মানুষই কিন্তু বিক্রি। প্রথম বিক্রি হলো নাটকের মানুষ, নামি নামি শিল্পীরা সেখানে। কিন্তু একটা কথা আছে বাংলা, তোমারে বদি যে দোকানে বাড়ি আরেকটা লোক জার্মান, তিনি নিভৃতে তখন নাটক করে যাচ্ছেন, একের পর এক অফিসিয়াল জবস আরো তাকে তাড়াতে হলো, মানে দেশ থেকে তিনি ভয় পালিয়ে গেলেন। 37 সালে ওরা একটা ফেস্টিভ্যাল করে, ডিজেনারেটিভ আর্ট ফেস্টিভ্যাল, আর একটা চায় ডিজেনারেট ফেস্টিভ্যাল, নাজিটাই করলো। ভেরিয়ান ফেস্টিভ্যালে যে লোক গেল তার 10 গুণ লোক গেল ডিজেনারেটিভ আর্ট ফেস্টিভ্যালে। মানুষের জন্য যে শিল্প, মানুষ তার কদর করবে। মানুষ কিন্তু ওই শিল্পটাতেই গেল যেখানে রাষ্ট্রের কোনো সহযোগিতা ছিল না। আর এই এরিয়ান কালচারের নাম করে যে এক্সিবিশনটা নাজিরা করলো, সেখানে মানুষ মুখ ঘুরায়। বিষয়টা এই কারণে আলাদা যে আজও আপনি যদি আমার দেশ রাজ্যের পরিপ্রেক্ষিতে দেখেন, খুব একটা ফারাক আপনি পাবেন। আজকে যারা আমরা থিয়েটার চর্চা করছি, আপনি যদি খুব সহজভাবে দেখেন, মানুষের জন্য থিয়েটার করতে হবে, মানুষের জন্য শিল্প, এসব তত্ত্বকথা আমরা অনেক, কিন্তু যেটুকু বুঝেছি, অন্তত আমি যেটুকু বুঝেছি, আমি যদি মঞ্চে আমার দায়বদ্ধতার সম্পর্কে, আমার লেখার সম্পর্কে, আমি একটু আধটু লিখেছি, কিছু বইপত্র বেরিয়েছি, সেইখানে যদি আমি নাটকের মানুষ হয়ে